ত্রটিনীর আসল পরিচয় জেনে চমকে গেল পরশুরাম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পরশুরাম যখনই বাড়িতে আসে তখনই চলে এসেছে নিশা। নিশা তখন বলে, আচ্ছা আপনার বাড়িতে কেউ নেই, মানে আপনার স্ত্রী? তখনই পরশুরাম বলে, না, ও ওর বাপের বাড়িতে গেছে, সেখানে একটা বিয়ের অনুষ্ঠান আছে। কেন বলুন তো? নিশা তখন বলে, আসলে আপনার স্ত্রীর কাছ থেকে আমি একটু অনেক কিছুই হেল্প নিতাম। কখনো বাড়িতে নুন না থাকলে নুন নিতে আসলাম, চিনি না থাকলে চিনি, সুইচ বোর্ড খারাপ হয়ে গেলে সব কিছুই আপনার স্ত্রী আমাকে খুব হেল্প করতো আর কি, তাই জন্যই জিজ্ঞেস করলাম। পরশুরাম বলে, না, ও এখন নেই, তো আপনার সাথে ওর এখন দেখা হবে না। নিশা বলে, তাহলে কি হবে? আচ্ছা, আমি আজকে একটু বিরিয়ানি বানাচ্ছি, আপনাদের বাড়িতে একটু জায়ফল, জয়িত্রী আর একটু ঘি পাওয়া যাবে? আমার স্বামী না আমার হাতে তৈরি বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে, তাই আপনি যদি এই জিনিসগুলো দেন তাহলে আমি বিরিয়ানিটা কমপ্লিট করতে পারবো। এরপরেই পরশুরাম জিজ্ঞেস করে, আপনার স্বামী, তিনি কি করেন? তখনই নিশা বলে, এজেন্ট, সব রকমের ইন্স্যুরেন্স করে থাকে। আপনার যদি কোনো রকমের কোনো ইন্স্যুরেন্সের দরকার হয় আমার স্বামীকে বলতে কিন্তু ভুলবেন না, আমার স্বামী এসবগুলো খুব ভালোই পারে। পরশুরাম বলে, আচ্ছা এই ব্যাপার, তাহলে দাঁড়ান আমি নিয়ে আসছি। এর মধ্যেই শীতল ফোন করেছে নিশাকে, আর নিশা তখন বলে, কাজ কত দূর এগুলো? এরপরেই নিশা বলে যে কাজ বলতে ওনার স্ত্রী তো এখন বাড়িতে নেই, উনি সবেমাত্র এসেছে, দেখা যাক কত দূর কী করা যেতে পারে, টোপটা আদৌ গিলতে পারে কিনা। এরপরেই পরশুরাম এসে বলে, এই নিন আপনার জায়ফল, জয়িত্রী আর ঘি, এতে হবে তো? নিশা তখন বলে, হ্যাঁ, খুব ভালোভাবেই হয়ে যাবে। আপনার বাচ্চাগুলো খুব কিউট, তারাও নিশ্চয়ই গেছে? পরশুরাম বলে, হ্যাঁ গেছে তো। এরপরে নিশা বলে, আপনি না খুব হ্যান্ডসাম, দুটো বাচ্চার বাবা হওয়া সত্ত্বেও আপনার মধ্যে ভীষণ একটা হ্যান্ডসাম লুক আছে, আপনি কি সেটা জানেন? আপনি যদি রাজি থাকেন তো আমি আপনার সাথে কফি ডেটে যেতে পারি, আপনি কি যাবেন আমার সাথে কফি ডেটে? কথাটা শোনার পরেই চমকে যায় পরশুরাম আর বলে, কফি ডেটে? ওকে, আপনি যখন বলছেন তখন তো যাওয়া যেতেই পারে, নিশ্চয়ই যাব। কবে, কখন, কোথায় যাব সেটা আমি আপনাকে আগের থেকে জানিয়ে দেব, কেমন? তখন সেই নিশা বলে, থ্যাংক ইউ, আপনি যে এত সহজে রাজি হয়ে যাবেন এটা তো আমি কল্পনাও করতে পারিনি। এরপরেই নিশা তো চলে যায়। তখনই মায়াকে ফোন করে পরশুরাম। মায়া তখন বলে, হ্যাঁ বস, বলুন কি করতে হবে? তখনই পরশুরাম বলে, আমার ফ্ল্যাটের নিচের ফ্লোরে থাকে নিশা বলে একজন মহিলা, যাকে দেখতে সাধারণ গৃহবধূ হলেও অন্য রকমের কিছুর সাথে যুক্ত আছে, যে আমাকে অফার করছে কফি ডেটে যাওয়ার জন্য। মায়া শুনে বলে, কি বলছেন কি বস, আপনি যদি বলেন তাহলে কি ওকে তুলে নেব? পরশুরাম বলে, না 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 না, একদম সেই ভুল করতে যেও না, তোলাতুলি করতে হবে না, শুধু একটু খবর লাগাও, একটু চোখে চোখে নজরে রাখো, বুঝলে তো? তারপর বাকিটা আমি সামনে নেব। কফি খাওয়ার ডেটের তারিখ তো আমি বলে দেবই, তারপর দেখা যাক যদি কিছু অন্য রকমের করে। এর মধ্যেই ত্রটিনের বাড়িতে তো সবাই মিলে হই হুল্লোড় আনন্দ করতে থাকে। অন্যদিকে নিশা চলে গেছে শীতলের কাছে। শীতলকে দেখে নিশা তখন বলে, উনি রাজি হয়ে গেছে কফি খেতে আসবে বলে, ভাবতেই আমার অবাক লাগছে। আর তখনই শীতল বলে, এখানেই তো আমার প্রশ্নটা, তুমি কি একটা কথা জানো যে আমি ওকে অনেক দিন ধরে ভালোবাসি, কিন্তু ও আমার দিকে ফিরেও পর্যন্ত তাকায়নি। ও ওর বউকে ভীষণ ভালোবাসে, বউ পাগলা ছেলে একটা, সে কিনা এত সহজে অন্য একটা মেয়ের সাথে, বিশেষ করে অন্য একটা মহিলার সাথে কফি ডেটে যাবে, ব্যাপারটা মোটেও সহজ সাধারণ লাগছে না। এরপর নিশা বলে, কিন্তু ও তো আসতে রাজি হয়ে গেছে, আমি তাহলে কি করব? শীতল বলে, তোমার সাথে আসবে বলেছে দেখা করতে, তখনই আমি দেখতে চাই যে কি করতে পারে। আমি তো ভাবছি ও কি উল্টো টোপ দিতে চেয়েছে আমাদের? হতেই পারে, না হওয়ার কিন্তু কিছুই নেই। এদিকে পরশুরামকে ফোন করে দেয় মায়া আর বলে, বস, আপনি ঠিকই সন্দেহ করেছিলেন, ওই মেয়েটা নিশা বলে যে মেয়েটা, সে তো এখন স্মার্ট হয়ে গিয়েছে একদম, এখন একটা বাড়িতে ঢুকলো আর অনেকক্ষণ হয়েছে, বাট এখনও কিন্তু বেরোয়নি। পরশুরাম বলে, তুমি ওর ওপর কড়া নজর রাখো, যাতে কোনোভাবেই চোখের আড়াল না হয়, বুঝতে পেরেছো তো ঠিক কী বলতে চাইছি? তখনই বলে, হ্যাঁ খুব ভালোভাবেই বুঝতে পেরে গেছি, আপনি একদম চিন্তা করবেন না,
যেমন যেমন বলবেন ঠিক তেমন তেমনই হবে। স্যার, আপনার স্ত্রীর কি খবর? তখনই পরশুরাম বলে, ত্রটিনীকে না আমি খুব ভালোবাসি। ও আমার স্ত্রী, আমার বাচ্চার মা, তাই ওকে আমি কখনোই কোনোভাবেই অপমান করব না, অবহেলা করব না, অন্যায় হতে দেব না। আমি শুধু একটা কথাই ভাবছি, আমি যতই সুন্দরী মেয়ে দেখি না কেন, ফিলিংস শুধু আমার স্ত্রী ত্রটিনীর প্রতিই থাকবে। কিন্তু ত্রটিনী কোন কাজের সাথে যুক্ত সেটাই আমার মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরছে। ও কোনো অপরাধ জগতের সাথে যুক্ত না, এটা আমি জানি। আমি যখন ওকে স্পর্শ করি, ও যখন আমার কাছাকাছি থাকে, ওকে কখনোই আমার ক্রিমিনাল বলে মনে হয় না। হতে পারে ও অন্য কিছুর সাথে যুক্ত, কিন্তু সেটা কি খুব তাড়াতাড়ি আমাদেরকে খুঁজে বার করতে হবে। এর মধ্যেই ত্রটিনীকে ফোন করেছে বিজিত, আর তখনই বলে, এই অধমে নাম হলো বিজিত। তখন ত্রটিনী বলে, বাহ, নিজেকে তো খুব ভালোভাবেই চিনে ফেলেছ দেখছি। বিজিত বলে, কি ভেবেছেন কি দিদিভাই, বারবার করে আমাকে এইভাবে বিপদে ফেলবেন আপনি? সেটা কিন্তু হবে না। ত্রটিনী বলে, চুপ, একদম চুপ, মুখ বন্ধ। আপনি কি কি অন্যায় করেছেন না বিজিত, সব কিছুর রেকর্ড আমাদের কাছে আছে, তাই বেশি বাড়াবাড়ি করলে কোনো লাভ হবে না। আপনি অলরেডি ধরা পড়ে গেছেন, আর এই যে আয়ুষীর সাথে বিয়েটা, এটাও আপনার আর হবে না, এটা জেনে রাখুন। বিজিত তখন ধমকি ধামকা দিতে শুরু করে দেয় ত্রটিনীকে, কিন্তু ত্রটিনী বলে, আপনি যে কাজগুলো করছেন তার ফল কি হতে পারে সেটা নিশ্চয়ই আপনার ধারণা আছে, আর যদি ধারণা না থাকে তাহলে আপনাকে ধারণা দেওয়ার দায়িত্ব আমাদের আছে। এরপরেই চলে এসেছে ত্রটিনীর ছেলেমেয়েরা, আর চলে এসেছে পরশুরাম। সবাই মিলে গল্পও করতে থাকে, কিন্তু পরশুরাম বারবার ভাবতে থাকে ত্রটিনী ঠিক আসলে কে, কি তার আসল পরিচয়, কেন এই পরিচয় নিয়ে এত বেশি সন্দেহ জাগছে মনের মধ্যে। তখনই দেখা যায় ত্রটিনীর মেয়ে বলে, পা, আমার যখন বিয়ে হবে এইভাবেই সঙ্গীতের অনুষ্ঠান করবে। পরশুরাম বলে, না, এটা হয় নাকি, আমাদের সংস্কৃতিতে এইসব সঙ্গীত ফাঙ্গীত হয় না, বুঝতে পেরেছ? এরপর সবাই তো রীতিমতো কথা বলতে ব্যস্ত হয়ে যায়, আর পরশুরাম বলে, ছেলেমেয়েরা বাইরে গেছে, আর এই সুযোগে এসো তোমাকে একটু জড়িয়ে ধরি। ত্রটিনী তখন বলে, ধুর, তুমি যে কি করো না, পারোও বটে। আর ঠিক সেই সময়তেই ত্রটিনীর ফোনে আননোন একটা নাম্বার থেকে ফোন আসতে থাকে বারবার। ত্রটিনী কি করবে বুঝে উঠতে পারছে না। ত্রটিনী একটু ভয় পেয়ে যায়, পরশুরাম যেহেতু সামনে আছে। আর এদিকে পরশুরাম ঠিক করেছে নিশা বলে মেয়েটার সাথে ডেটিংয়ে যাবে, আর ওদের প্ল্যান বোঝার চেষ্টা করবে।